আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু জাকিস টিউটোরিয়াল। আমি ইশতিয়াক আলম জাকি, পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিলেট টেক্সটাইল। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় ৩ অর্থাৎ বল অধ্যায়ের পর্ব ২ নিয়ে আলোচনা করব। পর্ব ১ এ আমরা নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল নিয়ে আলোচনা করছিলাম। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা আছে আমাদের টপিক, এটা হলো বলের ঘাত। আচ্ছা, বলের ঘাতকে প্রকাশ করা হয় যে দ্বারা। বলের ঘাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? বলের ঘাতকে প্রকাশ করা হয় যে দ্বারা। আচ্ছা, বলের ঘাত জিনিসটা কি? কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল এবং এই বল প্রযুক্ত করতে যতটুকু সময় লাগছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বলের ঘাত। এখন বলবো যে স্যার এফ এর উপরে কি দেয়? একটা ভেক্টর সাইন, কারণ বল কি এক ধরনের ভেক্টর। আচ্ছা, তো এই জায়গার মধ্যে এই জায়গায় এফ টি। এখন আমরা কি জানি? এফ সমান আমরা কি জানি? এম এ জানি। তো এই যে এম এ জানি, তার মানে হইলো এফ ইকুয়াল টু এম এ সমান আমরা আবার কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই জায়গার মধ্যে আমরা তাইলে কি বলতে পারি? এই যদি এই টি কে যদি আমরা আর গুণন করে দিই এফ এর সাথে, তাহলে হবে এফ টি ইকুয়াল টু এম ইনটু ভি মাইনাস ইউ। আচ্ছা, এই যে জায়গাটা আছে, এটার আমরা কি বলতে পারি? ভরবেগের পরিবর্তন না? ভরবেগের পরিবর্তন তো বলতে পারি। যেহেতু এই জায়গার মধ্যে ভরবেগের পরিবর্তন, তার মানে আমরা এই জায়গায় বলতে পারি যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। বুঝতে পারছো আশা করি। এখন বলের ঘাত, এইটা আসলে তোমাদের পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে? তোমাদের পরীক্ষার মধ্যে বলতে পারে যে বলের ঘাত, এইটা বলের ঘাত আবার ভেক্টর রাশি। তো বলের ঘাত বলতে পারে কি ধরনের রাশি, তোমার এফ এর মান দিয়ে দিতে পারে বা এম এর মান দিয়ে দিতে পারে, টি এর মান দিয়ে দিতে পারে, বলতে পারে বলের ঘাত নির্ণয় করো বা সামথিং। ওকে, তো নেক্সট স্লাইড। এখন আসো নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল, নিউটন আঙ্কেল ৩টা ল দিছিলেন, ২টা ল লাস্ট ক্লাসে পড়ছিলাম, আজকে ক্লাসে থার্ড ল। তো স্যার যেটা বলছেন, থার্ড লটা আমাদের মানে আমাদের জীবনের সাথে রিলেট করা যায়। কেমনে রিলেট করা যায়? উনি বলছেন প্রত্যেকটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, প্রত্যেকটি ক্রিয়ারই কি আছে? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এইখানে দ্বারা কি বোঝায়? যেমন ধরো এই যে ছেলেটা, ওর ভর হইলো ৬০ কেজি, এই যে পাথরটা এটার হইলো ২০০ কেজি। ও কি করতেছে? ২০০ কেজির উপর ৬০ কেজি দিয়ে ধাক্কা দিতেছে। ও এই যে পাথরটার উপর যতটুকু ধাক্কা দিতেছে, পাথরটাও তাকে ঠিক সেই পরিমাণ কি করতেছে? যত বলে ধাক্কা দিতেছে, পাথরটাও ঠিক সেই পরিমাণ বল তাকে কি করতেছে? তাকে ব্যাক করতেছে। এইটা হইলো বলে ঘাতের একটা, সরি, নিউটনের থার্ড লর একটা তোমার উদাহরণ। এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি। যেমন ধরো তুমি একটা ওয়ালের মধ্যে ঘুষি দিছো, ওকে? তুমি যে একটা ওয়ালের মধ্যে ঘুষি দিছো, তোমার হাত ওয়ালের মধ্যে যতটুকু বল প্রয়োগ করছে, তোমার হাত ওয়ালের মধ্যে যতটুকু বল প্রয়োগ করছে, এই ওয়ালও তোমার হাতের উপর ঠিক ততটুকুই বল প্রয়োগ করছে। বুঝতে পারছো? মানে প্রতিক্রিয়া হিসেবে ফিরাই দিছে। ওকে, এই জায়গার মধ্যে তোমার এখান থেকে আমরা আরেকটা জিনিস রিলেট করতে পারি। কি রিলেট করতে পারি? নিউটনের থার্ড লতে স্যার যে বলছেন প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে, সরি বিপরীত প্রতিক্রিয়া আছে। এইটা আমরা আমাদের জীবনেও বলতে পারি। যেমন ধরো তুমি যখন কাউকে বেশি সম্মান করবা বা কাউকে কখনো সম্মানিত মানে সম্মান দিবা, তোমাকেও তোমার জুনিয়ররা ঠিক সেইভাবেই তোমাকে কি করবে? সম্মান দিবে। সো এইটা আমাদের লাইফের সাথে রিলেট করা যায়। আচ্ছা, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এখানে একটা মিসকনসেপশন আছে। কি মিসকনসেপশন? এখানের মধ্যে তোমাদের মানে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই বলের উপর কাজ করে। আমরা কি জানি? আমরা অনেকে জানি যে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই জিনিস, একটা জিনিসের উপর কাজ করে। আসলে না। দেখো এই ছেলেটা যে পাথরের মধ্যে ধাক্কা দিতেছে, ওর হাত একটা বল প্রয়োগ করতেছে। আবার এই পাথরটা এই ছেলেটার উপর কি করতেছে? আবার একই পরিমাণ ঠিক বিপরীত দিকে তাকে একই পরিমাণ কি করতেছে? প্রতিক্রিয়া দিতেছে। তার মানে এখানে পাথর এবং হাতের মধ্যে সম্পর্ক। তার মানে তোমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া কি করে? ২ টা বস্তুর উপর কাজ করতেছে। যা আমরা এটার মধ্যেও দেখতে পারতেছি। আচ্ছা, আসো নেক্সট স্লাইড। এখন আসো ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্রে আমাদের কি বলা আছে, এটা আগে আমরা জানার চেষ্টা করি। একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের ভরবেগ সংরক্ষিত থাকে। আচ্ছা, এই জিনিসটা কি? আসো, ধরো এই জায়গার মধ্যে তোমার একটা m1 ভরের একটা কি আছে? বস্তু আছে। এর বেগ হইলো u1 আদি বেগ, এবং এখানে আছে m2 ভরের বস্তু, এর বেগ হইলো u2। আচ্ছা, এরা কি করছে? এরা হইলো তোমার সংঘর্ষে লিপ্ত হইছে, বা এরা এরা তো সংঘর্ষ হবে না, এরা দুইজন কি করছে? একসাথে হয়েছে। এই জায়গার মধ্যে এদের সংঘর্ষ হওয়ার পরে এর m1 এর যে বেগ, শেষ বেগ হয়েছে v1, আর এই m2 এর যে বেগ, শেষ বেগ হয়েছে কি? v2 হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। এখন স্যার এই যে m1 u1 m2 u2 মানে অর্থাৎ আদি বেগ এবং ভর, এইটার যে বল হবে, এইটার বল ধরো এইদিকে f1 বল প্রয়োগ করছে, এবং এই যে এই সম্পূর্ণটার বল ধরো এইদিকে f2 বল প্রয়োগ করছে। আচ্ছা, এখন তাইলে আমাদের কি হয়? এই দুইটা বল সমান না? আচ্ছা, তাইলে যদি দুইটা বল সমান হয়, তাইলে f1 ইকুয়াল টু কি হবে? f2 হবে। ওকে,
কিন্তু স্যার এই জায়গার মধ্যে বল কি করতেছে, বল তোমার মানে দুই দিক থেকে মানে বল ক্রিয়া করতেছে, তার মানে কি হবে একটা বিপরীত দিক থেকে, তার মানে এটা এখানে মাইনাস হবে। বা তুমি ইচ্ছা করলে এই F1 এর জায়গায় তুমি ইচ্ছা করলে কি করতে পারবা, এই F1 এও মাইনাস বসাইতে পারবা, মাইনাস F1 ইকুয়াল টু F2, এটা তোমার ইচ্ছা। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন F সমান কি জানি, F সমান জানি M1 A1, আর এই F2 সমান কি জানি মাইনাস M2 A2, বুঝতে পারছো? F সমান M এ এইটা বসাইছি। এখন আমরা আবার এই M1 A, এই A1 কে আমরা কি বলতে পারি, এই A1 কে আমরা V1 মাইনাস U1 ডিভাইডেড বাই কি বলতে পারি, T বলতে পারি। ওকে, এই M2 কে আমরা কি দিতে পারি, মাইনাস M2, এখানে কি লিখতে পারি V2 মাইনাস U2 ডিভাইডেড বাই কি লিখতে পারি, T লিখতে পারি। ওকে ডান। এখন এই T টা কই থেকে আসছে, এই T টা হইলো এই যে জায়গার মধ্যে তোমার সংঘর্ষ হইছে যতক্ষণ পর্যন্ত এইটা সময়কাল, তো এই দুইটা T কি সমান, তার মানে এই T দিয়ে আমরা কি করতে পারি, কাইটা ফেলতে পারি। এখন আমাদের কি হয়, M1 V1 মাইনাস M2 সরি M1 U1 M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল টু কি হবে, মাইনাস M2 V2 মাইনাসে মাইনাসে প্লাস M2 U2, বুঝতে পারছো? তো এটারে যদি আমরা একসাথে সাজিয়ে লিখি তাহলে কি হবে, এটার হবে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু কি হবে, M1 V1 প্লাস M2 V2। আচ্ছা, এই যে এইটা যে পাইলাম, এটা সমীকরণ পাইলাম, এইটাই হলো তোমার ভরবেগ সংরক্ষণ সূত্র, বুঝতে পারছো? এ কি ভরবেগ সংরক্ষণ সূত্র। এই যে আমি তোমাদের মানে সিম্পলিফাই করে দেখাইলাম, এগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট এটা ভালো করে মনে রাখলেই হবে। তোমাদেরকে শুধু দেখাইলাম আর কি কিভাবে এটা আসলো, বুঝতে পারছো? তো তোমরা এই জায়গার মধ্যে কি মনে রাখবা, এটা ভরবেগ সংরক্ষণ সূত্র মনে রাখবা। তোমাদেরকে বলতে পারে যে M1 U1 M2 U2 M1 V1 পর্যন্ত মান দেওয়া থাকতে পারে, বলতে পারে যে M V2 এর মান বের করো, এরকম সামথিং কিছু একটা কোয়েশ্চেন করতে পারে। ওকে, আশা করি এটা বুঝাইতে পারছি। যদি তোমাদের না বুঝো কোনো কিছু তাহলে আমার কমেন্টে জানাইও। নেক্সট, স্যার এটা কি আসলো স্যার, বন্দুক, আমাকে কি গুলি করবা? না, এই সরি এটা আঁকা হয় নাই আমাদের। আচ্ছা, এখানে কি থাকে, এখানে একটা গুলি থাকে। তো এই জায়গার মধ্যে দেখো তো কি হয়েছে, এই জায়গার মধ্যে একটা বন্দুক আছে, কি কি আছে, এই জায়গার মধ্যে একটা বন্দুক আছে এবং এটা স্থির অবস্থায় একটা রাখা আছে এবং এর ভিতরে কি আছে, এর ভিতরে একটা গুলি আছে। আচ্ছা, এটা কি আছে, স্থির অবস্থায় আছে, তার মানে তার ভরবেগ কি থাকবে, এর ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে। ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে। তাইলে তার ভরবেগ যেহেতু এর বেগ নেই, তাহলে তো ভরবেগ সংরক্ষিত, তাইলে ভরবেগ সংরক্ষিত থাকলে তার ভরবেগ হইবে 0। এই বন্দুকটার ভর ধরো M, এই বন্দুকটা তুমি যখন একটা জিনিস গুলি করবা, যখন তুমি একটা গুলি করবা, গুলি যখন তুমি চালাবা তখন বন্দুকটা যখন মানে বন্দুকটা যখন পুশ করবা তখন এটা বন্দুকটা পিছনের দিকে চলে আসবে এবং গুলিটা পিছনে একটু ধাক্কা দিয়ে সামনের দিকে দ্রুত চলে যেতে থাকবে। বুঝতে পারছো কথা আমার? যখন তুমি একটা গুলি করবা, যখন তুমি একটা গুলি করবা তখন যখন বন্দুকে ক্লিক করবা তখন এই গুলিটা প্রথমে পিছনের দিকে একটু মানে যাবে, তারপর গুলিটা বের হয়ে যাবে এবং বন্দুকটা কি করতেছে, পিছনের দিকে কিছুটা বেগ প্রাপ্ত হইতেছে, এর বেগ ধরো ক্যাপিটাল ভি। ওকে, এবং গুলিটার ভর ধরো স্মল এম, আর গুলিটা যে বের হয়ে স্পিডে যে যেতেছে এটা কি হইতেছে, এটা হইলো তোমার স্মল ভি। ওকে, আশা করি বুঝছো। এখন এই জায়গার মধ্যে কি বন্দুকটা কি করতেছে, বন্দুকটা তোমার সংরক্ষিত আছে, বন্দুকটা তোমার স্থির অবস্থায় আছে, তার মানে এই জায়গার মধ্যে যদি সংরক্ষিত থাকে তাহলে 0। এখন আমরা যখন গুলি করব তখন দুইটা ভর আছে, একটা বন্দুকের ভর, একটা আছে গুলির ভর, এবং একটা আছে বন্দুকের বেগ, একটা আছে গুলির বেগ। তার মানে বন্দুক এইটার ভরবেগ কত হবে এখন, mv হবে, আর এইটার ভরবেগ কত হবে এখন, স্মল m স্মল v হবে। ওকে, তাহলে এটা কি হবে, ক্যাপিটাল mv প্লাস স্মল mv। ওকে, এই জায়গার মধ্যে কি হয়, এই জায়গার মধ্যে হবে mv ইকুয়াল টু মাইনাস mv। ওকে, এখন তোমাকে যদি প্রশ্ন করে যে বন্দুকের ভর নির্ণয় করো, তাহলে কি করবা, বন্দুকের ভর যখন তোমার নির্ণয় করতে বলবে তখন কি করবা, m ইকুয়াল টু মাইনাস mv ডিভাইডেড বাই ক্যাপিটাল v। আশা করি বুঝাইতে পারছি। এখন যদি তোমার কোয়েশ্চন করে যে বন্দুকের বেগ নির্ণয় করো এই জায়গা থেকে, তাহলে কি করবা, v ইকুয়াল টু হবে মাইনাস mv ডিভাইডেড বাই m। এটা কি এই স্মল m স্মল v দ্বারা বোঝায় গুলির ভর গুলির বেগ, আর ক্যাপিটাল m ক্যাপিটাল v দ্বারা বোঝায় বন্দুকের ভর এবং বন্দুকের বেগ। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তোমাদের বন্দুক এবং গুলি সংক্রান্ত ম্যাথ গুলা তোমাদের গ নাম্বারে আসার সম্ভাবনা থাকে, এই জন্য এটা জাস্ট করাই দিলাম। আশা করি তোমরা এটা কি করতে পারতেছো, এটা তোমরা রিলেট করতে পারতেছো এবং বুঝতে পারতেছো। আচ্ছা আসো নেক্সট, এখন আমরা চলে যাব সংঘর্ষে। আচ্ছা, সংঘর্ষ, সংঘর্ষ কি মানে মারামারি। ওকে, মারামারি। আচ্ছা, এই জায়গার মধ্যে কেমন সংঘর্ষ হইতে পারে, একটা গাড়ি এদিকে আসতেছে, এটা একটা গাড়ি এদিকে আসতেছে, এদের মধ্যে কি হইতে পারে, এদের মধ্যে সংঘর্ষ হইতে পারে, একদম মুখোমুখি সংঘর্ষ বা যাই হোক। এখন সংঘর্ষ আবার দুই প্রকার, সংঘর্ষ কয় প্রকার, সংঘর্ষ হইলো তোমার দুই প্রকার। সংঘর্ষ কয় প্রকার, সংঘর্ষ হইলো দুই প্রকার। এখন একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা কি
অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, এই যে তোমার ইনিশিয়াল, অর্থাৎ ধরো তুমি এখানের মধ্যে হইলো একটা M1 U1, এখানে হইলো M2 U2, এর বেগ হইলো U2, এরা কি করে সংঘর্ষ হয়েছে, তারপরে কি একটা বেগ প্রাপ্ত হয়েছে M1, আর তারপরে হয়েছে V1, আর এখানে হয়েছে M2, একটা কি হয়েছে V2 হয়েছে। এখন এই জায়গার মধ্যে কি কাহিনী হয়েছে, এই জায়গার মধ্যে এই জায়গার যে ভরবেগটা আছে এটা একটা ইনিশিয়াল ভরবেগ, ইনিশিয়াল, এবং এই জায়গার যে একটা ভরবেগ হয়েছে এটার কি হয়েছে, এটার ফাইনাল ভরবেগ। তো এই যে তোমার পি ইনিশিয়াল অর্থাৎ সংঘর্ষের পূর্বের যে ভরবেগ আর সংঘর্ষের পরের যে ভরবেগ দুইটা হবে সমান স্থিতিস্থাপক সংঘর্ষে, এবং এই সংঘর্ষের পূর্বের যে গতিশক্তি এবং সংঘর্ষের পরের যে গতিশক্তি এই দুইটাও কি হবে, সমান হবে। কখন সমান হবে, স্থিতিস্থাপক সংঘর্ষে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হবে, এদের পূর্বের যে ভরবেগ এবং পরের যে ভরবেগ দুইটাই সমান হবে, ঠিক আছে, বাট এই জায়গার মধ্যে তোমার পূর্বের যে গতিশক্তি আর পরের যে গতিশক্তি এই দুইটা কি হবে না, এই দুইটা তোমার সমান হবে। তো স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ আশা করি তোমরা কি করতে পারতেছো, বুঝতে পারতেছো। এখন এই জায়গাটার মধ্যে তোমাদের বইয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করা আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা নাই। তো আমরা কি করব, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে এখন পড়ালেখা করব, আসো। আচ্ছা, এখন আসো স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষ জিনিসটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ যেমন ধরো আমি একটু আগে যে তোমাদেরকে দেখাইলাম, এটা হইলো M1 ভরের একটা বস্তু, এর বেগ হইলো U1 আদি বেগ। তো এখানে একটা M2 ভরের একটা বস্তু আছে, এর বেগ হইলো U2। এরা কি করছে, এরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এর M1 ভরের বস্তুর শেষ বেগ হয়ে গেছে V1, আর M2 ভরের বস্তুর বেগ হয়ে গেছে কত, V2 হয়ে গেছে। ওকে, তো এখন তোমারে এই যে স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে তোমাদের একটা এটা মানে মোস্ট একটা প্রেফারেবল কোয়েশ্চন এবং এটা বারবার আসে। যেমন ধরো এখানে তোমার M1 এর মান, M2 এর মান, U1 এর মান, U2 এর মান এগুলা তোমার কি করবে, দেয়া থাকবে। এগুলা কি থাকবে, দেয়া থাকবে বা দেয়া থাকে, বুঝতে পারছো? এইগুলা যে দেয়া থাকে তোমার প্রশ্ন করবে যে V1 equal to what এবং V2 equal to what। এখন আমরা এটা বের করার জন্য আমরা কি করব, আচ্ছা স্থিতিস্থাপক মানে কি বলছিলাম, P ইনিশিয়াল আর P ফাইনাল সমান, আরেকটা কি বলছিলাম, EK I অর্থাৎ EK ইনিশিয়াল আর EK ফাইনাল দুইটাই কি সমান, অর্থাৎ ভরবেগের ইনিশিয়াল অর্থাৎ আদি ভরবেগ শেষ ভরবেগ সমান, আদি গতিশক্তি শেষ গতিশক্তি সমান। এখন এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ আছে, এই স্থিতিস্থাপক সংঘর্ষ মানে তোমার কোয়েশ্চন করছে এখন V1 V2 এর মান বের করো। আচ্ছা, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের কি, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি জানি বলতো, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি যে আমরা একটু আগে বলে আসছি কিন্তু M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু হইলো M1 V1 প্লাস M2 V2। আচ্ছা, এখন আমরা যদি এই ইউটা আমার লেখা সুন্দর হয় নাই, এই জায়গার মধ্যে আমরা যদি এখন 1 1 সবগুলো একসাথে করি তাহলে কি হবে, M1 U1 মাইনাস M1 V1 ইকুয়াল টু কি হবে, M2 V2 মাইনাস M2 U2। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে M1 টা কমন নেই তাহলে কি হবে, M1 U1 মাইনাস V1, আর এই জায়গার মধ্যে কি হবে, এই জায়গার মধ্যে হবে M2 রে কমন নিলে V2 মাইনাস U2। এটা ধরো তুমি 1 নাম্বার সমীকরণ। কেন এটা 1 নাম্বার সমীকরণ দিছো, কারণ স্যার আমরা কি বলছি, ভরবেগ সংরক্ষণ মানে সংরক্ষিত থাকে, তার মানে ভরবেগ সংরক্ষণ সূত্র ইউজ দিয়ে কয়টা একটা সমীকরণ পেলাম। এখন আমরা গতিশক্তি তো সংরক্ষণ থাকে, তাহলে গতিশক্তি সংরক্ষণ কয়টা, গতিশক্তি সংরক্ষণ সূত্র যদি ইউজ করি আমরা কি পাবো, হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার ইকুয়াল টু কি হবে, হাফ M1 V1 স্কয়ার প্লাস হাফ M2 V2 স্কয়ার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন এই জায়গার মধ্যে যে হইছে, ওকে ডান। এখন স্যার মজার বিষয় হলো এই হাফ 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 এগুলা কি হবে, কাটা চলে যাবে। কেমনে কাটা যাবে এটা তোমরা আশা করি জানো। এখন স্যার আমরা এই জায়গার মধ্যে যদি আবার এই যে U1 এবং হিসাবটা করি তাহলে M1 U1 স্কয়ার মাইনাস M1 V1 স্কয়ার, আর এদিকে কত হবে, এদিকে কত হবে M2 M2 V2 স্কয়ার মাইনাস M2 U2 স্কয়ার। এখন আমরা যদি M1 কমন নেই তাহলে কি হবে, M1 U1 স্কয়ার মাইনাস U1 স্কয়ার মাইনাস V1 স্কয়ার, এখানে হবে M2 যদি কমন নেই V2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার। ওকে, ডান। এটা হলো তোমার সেকেন্ড সমীকরণ। অর্থাৎ আমরা দুইটা কি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি বলছিলাম যে এদের ভরবেগ সমান থাকে, আদি ভরবেগ শেষ ভরবেগ, আবার আদি গতি শক্তি শেষ গতি শক্তি সমান থাকে, এটা থেকে আমরা আদি শক্তি। এখন আমরা যদি 2 নং এর সাথে 1 নং সমীকরণের ভাগ করি, 2 নং থেকে 1 নং সমীকরণ, তাহলে কি হবে, এই জায়গা থেকে তোমার হবে যে এই জায়গার মধ্যে হবে এখানে M1
আর এখানে কি এখানে হবে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। আর নিচে কত হবে m1 u1 মাইনাস v1। ওকে, আর এই জায়গার মধ্যে কি হবে m2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। আর নিচে কি হবে m2 v2 মাইনাস u2। ওকে, ডান। এখন আমরা কি করতে পারি দেখো তো, এই m1 m1 কাটতে পারি, এই m2 m2 কাটতে পারি। এখন u1 মাইনাস v1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, তার মানে এটা আমরা কি লিখতে পারি না যে u1 প্লাস v1 আর এখানে u1 মাইনাস v1 লিখতে পারি না, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। আর এখানে কি লিখতে পারি u1 মাইনাস v1। ওকে, এই যে v2 মাইনাস u2 কি লিখতে পারি v2 প্লাস u2। আর এখানে লিখতে পারি যে v2 মাইনাস u2। তো এখানে নিচে v2 মাইনাস u2। তো এই জায়গায় এইটা কাটতে পারি এবং এইটা এবং এইটাকে আমরা কি করতে পারি কাটতে পারি। এখন তাইলে আমাদের কি দাঁড়ায়, আমাদের দাঁড়ায় u1 প্লাস v1 ইকুয়াল টু কি দাঁড়ায় v2 প্লাস u2। বুঝতে পারছো? এখন এই জায়গা থেকে তোমার যদি বলা হয় যে v2 ইকুয়াল টু হোয়াট, তাহলে v2 ইকুয়াল টু কি হবে, v2 ইকুয়াল টু হবে u1 মাইনাস u1 প্লাস v1 মাইনাস হইলো u2। ওকে, বুঝতে পারছো? এইটা আমরা কি পাইলাম v2 এর মান পাইলাম। এখন আমরা যদি ১ নং সমীকরণে v2 এর মানটা বসায় দেই তাহলে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে যাব। এই জায়গার v1 এর সূত্র একটা, v2 এর সূত্র আলাদা, দুইটা আমরা পেয়ে যাব। এখন এটা কি বলছি m1 u1 মাইনাস v1 m2 v2 মাইনাস u2। এটা ১ নং সমীকরণ। আচ্ছা, মনে রাখো। আমরা পরবর্তী, এখন আমরা কি পেয়েছিলাম, আমরা যদি এখন ১ নং সমীকরণে ১ নং সমীকরণে যদি আমরা v2 এর মান যেটা পাইছি আমরা এটা যদি বসায় দেই তাহলে কি হবে, v2 এর মান বসায় দিলে ১ নং সমীকরণ কি ছিল m1 u1 মাইনাস m1 u1 মাইনাস v1 আর একটা কি জানি ছিল u1 মাইনাস v1 আর এখানে ছিল হলো m2 v2 মাইনাস u2 v2 মাইনাস u2। আচ্ছা, এখন v2 এর মান আমরা পেয়ে গেছি না, আমরা v2 এর মান কি পাইছিলাম v2 ইকুয়াল টু পাইছিলাম যে তোমার u1 প্লাস v1 মাইনাস u2। বুঝতে পারছো? তো এটা আমরা বসাই দেবো। এখানে এখানে হইতে যাইছিল, মানে এখানে বসতে চাইছিল যে এরকম যে v2 মাইনাস u2। এখন আমরা তো এই v2 এর মান আমরা পাইয়া গেছি। এজন্য আমরা কি করতেছি, এটারে আমরা লিখতেছি আর না। লিখতেছি আর কি না? লিখতেছি আর না। তো এখানে কি লিখবো? v2 এর মান পেয়ে গেছি যেহেতু, v2 এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখবো যে u1 প্লাস v1 মাইনাস হইলো u2। আর এই জায়গার মধ্যে আরেকটা কি আছে? মাইনাস হইলো u2, u1 v1 আর মাইনাস u2 আর এখানে হইলো মাইনাস u2। ওকে, ডান। এখন কি পেলাম মাইনাস। ওকে, ডান। ১ নং সমীকরণে v2 এর মান আমরা কি করছি বসাই দিচ্ছি। এখন স্যার কি আসবে, এখন তুমি যদি এটা আর গুণন করো, মানে এটা দ্বারা যদি গুণ করো তাহলে হবে m1 u1 মাইনাস m1 v1। আর এই জায়গার মধ্যে কি হবে m2 u1 মাইনাস এই জায়গায় আসবে প্লাস m2 v1 মাইনাস m2 u2 মাইনাস m2 u2। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে যে তোমার m2 মাইনাস m2 u2 মাইনাস m2 u2 আছে, তার মানে আমরা এটা কি লিখতে পারি, এটা মিটাইয়া আমরা কি লিখতে পারি 2 মাইনাস মাইনাস 2 m2 u2 লিখতে পারি না, মাইনাস 2 m2 u2 লিখছি। ওকে, না। এখন স্যার এই জায়গার মধ্যে কি আসবে, এখন আমরা যদি এই জায়গা থেকে তোমার এই যে m1 আর m2 আমরা আলাদা করে নিই তাহলে কি হবে, এটা এইটা হবে তোমার m1 u1 মাইনাস m2 u1 প্লাস 2 m2। আমরা কি করছি, আমরা সিম্পলিফাই করতেছি। হ্যাঁ, এই জায়গার মধ্যে কি হবে, এই জায়গার মধ্যে হবে m2 v1 প্লাস m1 v1। ওকে, এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা এখানে v1 টাকে কমন নিয়ে নিই, এই জায়গার v1 টাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হবে m1 প্লাস m2। আর এই জায়গায় যে রকম আছে এরকমই থাকবে m1 u1 মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2। এখন তাহলে কি হবে, এই জায়গার মধ্যে v1 ইকুয়াল টু হবে, এখন v1 ইকুয়াল টু কি হবে এই সম্পূর্ণটা, তাহলে m1 প্লাস m2। আর এই জায়গার মধ্যে হবে m1 u1 মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2। এখন এই জায়গা থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, এই যে u1 আছে এই u1 কে আমরা কমন নিয়ে নিব। কি করব, এই u1 কে আমরা কমন নিয়ে নিব, নিলে কি হবে m1 মাইনাস m2। আর নিচে বসবে m1 প্লাস m2 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, আচ্ছা, এখন তাইলে এটাই হলো তোমার কি v1 এর সূত্র পেয়ে গেছো। এখন তোমাদের বইয়ের মধ্যে এই u1 টা এই জায়গায় না লিখা এই জায়গার মধ্যে লিখা, এই জায়গায় লিখলেও নো প্রবলেম। ওকে, এটা একটু হজবরল করে দিয়েছি, এটা প্লাস। ওকে, এটা কোনো নো প্রবলেম। এটা কি পাইলাম আমরা v1 এর
সূত্র পেলাম। এখন আমি তোমার কি বলছিলাম, তোমার হাতের মধ্যে M1 M2 E1 U2 এগুলোর মান দেওয়া থাকলে তুমি V1 আর V2 এর মান বের করা লাগবে। তো তোমরা পাইছো V1 এর মান, অর্থাৎ এটাই হলো V1 এর সূত্র। এখন এই যে আমি সিম্পলিফিকেশনটা করলাম, আমাদের মনের মধ্যে কি প্রশ্ন আসতেছে না যে স্যার আপনি এত সিম্পলিফাই করলেন যে আমাদের মাথা টাথা চলে গেছে, এত কিছু তোমার জানার দরকার নাই। এটা হলো তোমাদের জন্য সুখবর। তোমরা কি জানবা, তোমরা শুধু এই V1 এর সূত্রটা মনে রাখবা। তোমরা কি করবা, এই V1 এর যে সূত্রটা সেটা তোমরা মনে রাখবা। আচ্ছা, এখন এই যে V1 এর সূত্র দিলে তোমরা V2 এর সূত্র এখন কি লিখতে পারবা? পারবা। তোমরা অনেকে এইটারে আবার এইভাবে সিম্পলিফাই করবা, কিন্তু আমি তোমাদেরকে শর্ট টেকনিক মনে রাখার দিয়ে এই জায়গার মধ্যে আমরা কি লিখছিলাম, V1 সমান লিখছিলাম M1 মাইনাস M2। উভয় পক্ষে মানে দুইটার মধ্যে M1 প্লাস M2 লিখবা, এটার মধ্যেও কি লিখবা M1 প্লাস M2। ওকে, তো এই জায়গার মধ্যে কি লিখছিলাম, আগে আমরা কি লিখছিলাম, আগে আমরা লিখছিলাম M1 মাইনাস M2। এখন আমরা লিখবো যে M2 মাইনাস M1, যেহেতু এটা V2 আছে। আর এই জায়গায় আমরা কি লিখছিলাম, E1 লিখছিলাম এই জায়গার মধ্যে, তো এই জায়গার মধ্যে হবে U2 হবে। বুঝতে পারছো? আর এখানে 2 M1 1। এটা হলো সহজ সূত্র, সহজ ভাষায় মনে রাখবা। শুধু এই দুইটা সূত্র ভালো করে মনে রাখবা, আর বাকি যা পড়াইছি এতক্ষণ এই স্লাইডে এবং আগের স্লাইডে এগুলো ভুলে যাবা। বুঝতে পারছো স্যার? এরা আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন স্যার তাইলে কি করা লাগবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এই দুইটারে ভালো করে তোমাদের টেকনিক অনুযায়ী বা আমি তোমাদেরকে যেইভাবে শিখাই দিছি এইভাবে তোমরা কি করবা, মনে রাখার চেষ্টা করবা। ওকে স্যার? আচ্ছা, এখন আসো নেক্সট স্লাইডে। আচ্ছা, স্লাইড খালি, তার মানে আমি কি বলছি, এটা আমি কেন তোমাদেরকে আমি এটা আবার মানে স্লাইড কেন আমি খালি রাখলাম, কারণ স্যার তোমাদেরকে আবার আমি এটারে একটু প্র্যাকটিস করাই দিই যে V1 এবং V2 এর সূত্রটা তোমরা কিভাবে মনে রাখবা। আচ্ছা আসো, তাহলে V1 সমান কি হবে, উভয় পক্ষ মানে দুইটা টান দিবা, এখানে M1 প্লাস M2 দিবা, পরের টানেও কি করবা M1 প্লাস M2 দিবা। তারপরে কি করবা, যেহেতু V1 আছে তাইলে তোমার এখানে কি বসবে, এখানে বসবে E1 আর এখানে বসবে M1 মাইনাস M2। বুঝতে পারছো, M1 মাইনাস M2, এবং এখানে কি বসবে 2 M2 U2। বুঝতে পারছো স্যার? এরা আশা করি বুঝতে পারছো। এখন আসো তাইলে V2 এর সূত্র কি হবে, V2 এর সূত্র আবার আরেকটা টান দিবা, M1 প্লাস M2 দিবা, আবার স্যার কি করবা, আবার এখানে একটা প্লাস দিবা, আবার এখানে M1 প্লাস M2 দিবা। তারপরে স্যার কি করবা, তারপরে স্যার এই জায়গার মধ্যে আগে কি লিখছো M1 মাইনাস M2, এখন লিখবা যে M2 মাইনাস M1। এটা কই থেকে আসছে তোমাদেরকে দেখাই দিলাম, এগুলো এত কিছু মনে রাখার দরকার আছে না। সূত্রের প্রতিপাদন তোমাদের এখন আর পরীক্ষায় আসে না, এটা আগে আসতো। এখানে বসাবা U2, এখানে বসাবা 2 M1 1। এই দুইটা ভালো করে ভাই বিশ্বাস করো, এই দুইটা ভালো করে সূত্র মুখস্থ রাখো, ইনশাআল্লাহ গো বা ঘতে তোমরা একটা মাস্ট একটা প্রশ্ন পাবাই। তো এটা নিয়ে তোমরা আর প্যানিক হইও না, ইনশাআল্লাহ তোমাদেরকে যা পড়ানোর পড়াই দিতে একদম ভালো করে এটা সম্পর্কে। ওকে, তোমরা এই দুইটা সূত্র ভালো করে মনে রাখবা। আসো, মহাকর্ষ বল জিনিসটা কি, ধরো এটা একটা বস্তু M1, এখানে একটা M2 ধরের বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব হইল তোমার D, এদের মধ্যবর্তী দূরত্ব হইল D। এখন তোমাকে প্রশ্ন করবে যে M1 এবং M2 বস্তুর মধ্যে M1 এবং M2 বস্তুর মধ্যে তোমার কি করো, বল নির্ণয় করো। এখানে বল কি হবে, এই যে মনে রাখবা যে এই বল সমান হবে এই যে M1 আর M2 দুইটা বস্তুর গুণফলের সমানুপাতিক। বুঝতে পারছো, এই M1 আর M2 কি হবে, দুইটা বস্তুর তোমার ভরের গুণফলের সমানুপাতিক, এবং এই যে দূরত্ব আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাইলে আমরা এটা কি লিখতে পারি, F সমানুপাতিক M1 M2 ডিভাইডেড বাই D স্কয়ার। ওকে, এখন স্যার আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটারে তুইলা দিই তাইলে কি হবে স্যার, একটা সমান চিহ্ন চলে আসবে এবং এখানে কি আসবে, সরি এখানে একটা ধ্রুবক চলে আসবে। সমানুপাতিকটা তুইলা দিলে একটা কি আসবে, এখানে একটা ধ্রুবক চলে আসবে, এটারে বলা হয় গ্রেভিটি4। এই যে G এর মান, এখন G সমান একটা ধ্রুবক, তাহলে G কে বলা হয় তোমার 6.673, এটা মনে রাখবা 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এইটাই তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। তোমাদেরকে এটা তোমরা স্থির তৈরি তারা ভালো করে পড়তে পারবা। এখানে তোমার বইলে দিবে M1 এর মান, M2 এর মান বইলে দিবে, D এর মান দিয়ে দিবে, দূরত্ব তোমার F এর মান বের করা লাগবে। এগুলো মনে রেখো। ওকে, আর এখানে এগুলা দিয়ে দিবে, এগুলা মনে রাখা লাগবে। আরেকটা জিনিস, এই জায়গার মধ্যে তোমার যদি কোয়েশ্চেন করে, এখন তোমরা আরো এটা সিম্পলিফাই করা শেখা লাগবে। যেমন ধরো তোমার যদি কোয়েশ্চেন করে, এখন এই জায়গার মধ্যে ধরো লিখি, তোমার যদি কোয়েশ্চেন করে D ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি কি লিখবা, আগে লিখবা যে F ইকুয়াল টু G M1 M2 ডিভাইডেড বাই কি D স্কয়ার। তাহলে তোমার D এর মান চাইছে, তাহলে F D স্কয়ার ইকুয়াল টু কি হবে, G M1 ইনটু M2। তাহলে এটা কি হবে, D স্কয়ার ইকুয়াল টু হবে G M1 M2 ডিভাইডেড বাই কি F। অতএব D সমান কি হবে, D সমান হবে রুট ওভার G M1 M2 ডিভাইডেড বাই F। এইটাই হইলো তোমার কি, এইটাই হলো তোমার D এর মান বের করা। এইভাবে তোমরা সিম্পলিফাই করে M1 এর মান যদি না দেওয়া থাকে বাকি সব দেওয়া থাকবে তোমরা বের করবা।
ওকে। আরেকটা জিনিস এই জায়গার মধ্যে মনে রাখবা, তোমার এফ এর মান না দিয়ে তোমার শুধু এম এর মানও দিয়ে দিতে পারে। তারপরে তুমি কি করবা, জি দ্বারা গুণ করলে তুমি এফ এর মান পেয়ে যাবে। এগুলাই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। কি বলছি বুঝতে পারছো? তোমার এইটা থেকে বলতে পারে যে এই ২ টা বস্তুর মধ্যবর্তী দূরত্ব এত বল নির্ণয় করো। বা বলতে পারে যে এই ২ টা বস্তু এত, এত এবং এদের মধ্যবর্তী বল এত, এদের দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব। এইভাবে বের করার কথা বলতে পারে। ওকে? আচ্ছা আসো নেক্সট। তোমাদের এই বল অধ্যায়ের লাস্ট স্লাইড। ওকে? এই জায়গায় কি বলছে? এই জায়গায় বলছে ঘর্ষণ বল। আচ্ছা ঘর্ষণ বল জিনিসটা কি? আসো এই জায়গায় আমরা একটু বুঝি। ধরো এটা একটা m ভরের একটা কি বস্তু। এর বেগ হইলো v পরিমাণ। ওকে? তুমি যখন এর বেগ তুমি v পরিমাণ দিবা, ওরে মানে এর বেগ দিতেছো ডান দিকে, ওরে বাম দিক থেকে একটা ঘর্ষণ বল বা একটা ফোর্স কাজ করবে। এই ফোর্সটা কেন কাজ করে? কারণ হইলো এই যে তুমি এটা ধরো মাটির উপর দিয়ে চালাইতেছো, মাটির নিচে যেমন ধরো মাটিটা এইভাবে এইভাবে খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা থাকে। আমরা আপাত দৃষ্টিতে এর প্লেন, বাট এখানে একটা ঘর্ষণ বল কাজ করে অনেক জায়গায়। এই যে অনেক জায়গায় ঘর্ষণ বল, এই যে এইভাবে খাঁজ কাটা এইটার জন্য কি, এটা একটা ঘর্ষণ বল বা তুমি টানতেছো এইদিকে যাইতেছে, মানে ঘর্ষণ বলটা এইদিকে কাজ করতেছে। যখন তোমার এই ঘর্ষণ বলের থেকে তোমার বেগটা বেশি হয়ে যাবে, সরি কম হয়ে যাবে, তখন তোমার বস্তু কি করবে, যাবে না। তখন তোমার এই ঘর্ষণ বলের যে তোমার বেগ বেশি হয়ে যাবে, তখন কি হবে, তোমার এটা যাবে। বুঝতে পারছো? এগুলা একটা সিম্পলি মানে সিম্পল। এগুলা তোমাদের পরীক্ষায় আসবে না। বুঝছো? এগুলা পরীক্ষায় আসবে না। এখন কি হবে? যেমন ধরো এই যে F একটা M একটা বস্তু আছে। M বস্তু নিচের দিকে mg বল কাজ করে না? mg বল কাজ করে। কারণ এটার অভিকর্ষ ত্বরণে টানে। আর এখন এটা যদি আমরা আমাদেরকে যদি অভিকর্ষ ত্বরণে টানতো, তাইলে আমরা কি করতাম? মানে নিচের দিকে আরো চলে যেতাম না? কেন আমরা যাই না? আমরা কেন মানে মাটির উপর দাঁড়ায় থাকি? কারণ আমাদের উপর থেকে একই পরিমাণ আরেকটা বলে টানতেছে। বুঝতে পারতেছো? আমাদের উপর থেকে একই পরিমাণ একটা বলে টানতেছে। আর আমরা মাটির নিচে থেকে মানে অর্থাৎ এই যে এই F mg সমান কি লিখতে পারি? F লিখতে পারি। অর্থাৎ F এর মান যত R এর মান তত। এইজন্য আমরা কি করি? দাঁড়ায় থাকি। F এর মান যদি বাড়ে, R এর মানও কি করবে? বাড়বে। বুঝতে পারছো? এখন আমরা যদি এই জায়গা থেকে F সমানুপাতিক চিহ্ন তুইলা দিই, তাইলে একটা চিহ্ন আসে, এটারে বলা হয় যে তোমার ওই যে ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, এটারে বলা হয় যে ঘর্ষণ গুণাঙ্ক। গুণাঙ্ক। আচ্ছা, এটারে কি বলা হয়? এটারে বলা হয় যে তোমার ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এই যে F ইকুয়াল টু এইটার সূত্রটাই তোমার কি পরীক্ষার মধ্যে আসে। হয় তোমার বলতে পারে ঘর্ষণ গুণাঙ্ক কত, F এর মান R এর মান দিয়ে দিবে, এইগুলা জাস্ট। বুঝতে পারছো? আশা করি আমাদের এই বল অধ্যায়ের বেসিক নিয়ে তোমাদের যত সমস্যা ছিল সবগুলো আমি এই ২ টা ক্লাসের মাধ্যমে শেষ করে দিতে পারছি। এখন তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে, আমি ইনশাআল্লাহ আগামীতে একদম এক ক্লাসে তোমাদের বল অধ্যায় পুরোটা কমপ্লিট করে দিব। মানে এক ক্লাসে কয়েকটা সৃজনশীলের মাধ্যমে বল অধ্যায়ে যে টপিক আসতে পারে সবগুলো একদম কমপ্যাক্ট আকারে পড়ায় দিব। তোমাদের কাজ হবে এই ক্লাসগুলা করা, ক্লাস নোট গুলা করা। আর ক্লাস করলে যে নিজে নিজে ক্লাস করলে হবে না। এই জাকিস টিউটোরিয়াল এটা কিন্তু অনেক, ধরো অনেক তিতিক্ষা ত্যাগের মাধ্যমে এটা আমার একটা প্ল্যাটফর্ম। বুঝতে পারছো? তো এই জাকিস টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেল যেটা আছে, ইউটিউব, এটাই তোমরা কি করবা, এটাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ফেসবুক গ্রুপ যেটা আছে, সেম জাকিস টিউটোরিয়াল গ্রুপ নামে একটা ফেসবুক গ্রুপ আছে। এই ফেসবুক গ্রুপের মধ্যে তোমরা কি করবা, নোট সাবমিট করবে। বুঝতে পারছো? তোমরা এই যে যে ক্লাস করা এগুলা নোট তোমরা এখানে সাবমিট করবে। ওকে, এতটুকুই। আর পেজে লাইক টাইক দিয়ে রাখতে পারো, ফেসবুক পেজে জাকিস টিউটোরিয়াল ফেসবুক পেজে লাইক দিলে কি হবে, অনেক ধরনের আপডেট পাই যেতে পারো। তো দ্যাটস অল, আজকের জন্য এতটুকুই। তোমাদের জন্য অনেক শুভকামনা, ভালো করে পড়ালেখা করো ইনশাল্লাহ। যারা এইচএসসি 26 আছো, তোমাদের তো পরীক্ষা আগামী নির্বাচনের পরে হইতে পারে, তো তোমাদের হাতে এখন মোটামুটি লেভেলের ৩ মাসের মতো সময় আছে, আবার তোমাদের নভেম্বরেও পরীক্ষা। ভালো করে পড়ালেখা করো। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।